গল্পের নাম বামুন ভূত। বহুদিন আগেকার ঘটনা। মোড়লগঞ্জ নামে একটি গ্রাম ছিল। গ্রামটি অজপাড়াগা হলেও শহরের কিছু কিছু ছোঁয়া এসে লেগেছিল গাঁয়ের ওপর। কিছু কিছু রাস্তাঘাট মেরামতো হয়েছিল। সেই গাঁয়ে সব রকম জাতের লোক বাস করত। বামুন ছিল মাত্র 2 ঘর। এই 2 ঘর ব্রাহ্মণের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। যজমানি কাজ করে তারা বেশ ভালোই রোজগার করতেন। তবে এর মধ্যে একজনের আয় উপার্জন খুব একটা ভালো ছিল না। তার যজমানও কম ছিল আর রোজগারও কম ছিল। এর নাম ছিল নরহরি। যার ভালো রোজগার ছিল তার নাম রাখহরি। সে গাঁয়ের বিভিন্ন বাড়িতে পুজো করে, শ্রাদ্ধ করে, অন্যান্য কাজকর্ম করে যা কিছু আয় করত তাতে তার সংসার বেশ ভালোভাবেই চলে যেত। বয়স কিন্তু তার খুব বেশি নয়। নরহরির বয়সও বেশি নয়। দুজনের যুবক বলা যায়। রাখহরির আয় উপার্জন দেখে কয়েক জায়গা থেকে তার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো। সবাই বললে, রাখহরি, বিয়ে থা করে সংসার হও, সংসার না করলে কি চলে? পাড়ার লোক আর বাড়ির সবাই এই কথা বলতে শেষে রাখহরি রাজি হলো। মোড়লগঞ্জ থেকে 2-3টে গ্রাম দূরে রাঘবপুরের ভট্টাচার্য বাড়িতে রাখহরির বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে গেল। রাখহরির রোজগার ভালো, কাজেই অবস্থাও ভালো। অতএব বিয়েতে কি কি হবে তারও ব্যবস্থা হয়ে গেল। কত লোক খাবে, কি কি বাজনা হবে তারও ব্যবস্থা হয়ে গেল। বিয়ের দিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। নিয়ম মতো বরের গায়ে হলুদ দেওয়া হলো। কনের বাড়িতে হলুদের তত্ত্ব পাঠানো হলো। বিকেল থেকে দুর্যোগ যেন বেশি ঘনিয়ে এলো। বর বিয়ে করতে যাবার আগে পায়খানা করার জন্য মাঠের ধারে একটা গাছতলায় গিয়ে বসল। হঠাৎ উঠল ঝড়। সেই ঝড়ে একটা গাছের ডাল ভেঙে পড়ল একেবারে রাখহরির মাথায়। সবাই ছোটাছুটি করে তাকে ঘরে নিয়ে এলো বটে, কিন্তু রাখহরি মারা গেল। বিয়ের বাড়ির আনন্দের বদলে নেমে এলো শোকের ছায়া। কনের বাড়িতে সংবাদ পাঠানো হলো, কিন্তু কনের গায়ে হলুদ হয়ে গেছে। অতএব সেই দিনই বিয়ে দিতে হবে। হিন্দু ধর্ম অনুসারে সেদিন বিয়ে দিতে না পারলে আর বিয়ে দেওয়া খুব মুশকিল হবে। কনের নাম কাজল। সে খুব কাঁদতে লাগলো খবরটা শুনে। কনের বাবা তখন গাঁয়ের মাতব্বরদের সঙ্গে যুক্তি করে ঠিক করলেন রাখহরির বন্ধু নরহরির সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন। কিন্তু নরহরির অবস্থা তেমন ভালো নয়, এটাই সকলের চিন্তা হলো। এদিকে নরহরিকে সে কথা জানাতে সে বললে, এখন আমি বিয়ে করব না। তার মা তাকে অনেক বোঝালো, কিন্তু নরহরি রাজি হলো না। অবশেষে মা খুব জেদাজেদি করতে নরহরি রাজি হলো। আর শেষ পর্যন্ত সেই মেয়েটার সঙ্গে নরহরির বিয়ে হয়ে গেল। এদিকে রাখহরির মৃতদেহ গাঁয়ের শ্মশানে নিয়ে গিয়ে খালের ধারে দাহ করা হলো। মৃতদেহ সৎকার করা হলো বটে, কিন্তু অপঘাতে মরেছে তো, সেজন্যে সে ভূত হয়ে ঘুরে বেড়াতে লাগলো। সারাদিন সে ভূত হয়ে চারদিকে ঘুরে বেড়ায় আর রাতে খালের ধারে একটা বটগাছে এসে থাকে। এটাই হলো তার আস্তানা। তবে একেবারে চুপচাপ থাকে না। রাতের বেলা গাঁয়ের মধ্যে ঢুকে কিছু কিছু উৎপাতও করে। রাখহরির ভূত জানতে পেরেছিল যে তার কনে কাজলকে তার বন্ধু নরহরি বিয়ে করেছে। ফলে সে খুব রেগে গেল নরহরির ওপরে। কি এত বড় আসপদ্দা!
বন্ধু হয়ে বন্ধুর কনেকে বিয়ে করা, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই চিন্তা করে সে সুযোগ খুঁজতে লাগলো। এদিকে নরহরির রোজগারও কম, তার ওপর বিয়ে করার ফলে সংসারে একজন পুষ্যও বেড়েছে। তার ফলে সে খুবই ভাবনা চিন্তার মধ্যেই দিন কাটাতে লাগলো। কি করবে ভেবে আকুল হলো। অনেক ভেবে সে ঠিক করলো গ্রাম ছেড়ে শহরে চলে যাবে রোজগার করতে। মাকে নরহরি তার মনের কথা বলতে তার মা বললেন, সে কি রে, তুই শহরে চলে গেলে আমি একা কি করে থাকব? নরহরি বললে, তুমি বউকে নিয়ে থাকবে, আমি এখানে বসে থাকলে সংসার চলবে কি করে? শেষ পর্যন্ত নরহরি মাকে নানাভাবে বুঝিয়ে বউয়ের কাছে বিদায় নিয়ে শহরের দিকে রওনা হলো। রাকহরির ভূত ঘরের পিছন থেকে সব শুনছিল। সে দেখল এই মস্ত সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। 2-3টে দিন কেটে যাবার পর রাকহরির ভূতটা নরহরির রূপ ধরে এসে হাজির হলো নরহরির বাড়িতে। তাকে ফিরে আসতে দেখে সবাই খুব খুশি হলো। কেউ বুঝতেও পারল না আসলে সে কে, নরহরি না রাকহরির অশরীরী আত্মা। রাকহরির ভূত তাদের বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করে এনে নরহরির বাড়িতে দিতে লাগলো। নরহরির সংসার বেশ সচ্ছল হয়ে উঠল। রাকহরির বাড়ি থেকে টাকা পয়সা গয়না চুরি যেতে লাগলো। চোরের সন্ধান কিন্তু কেউ পেল না। এদিকে রাকহরির হয়ে পড়ল নরহরির সংসারের সর্বময় কর্তা। তার এই ছদ্মবেশ কেউ ধরতে পারল না, এমনকি রাকহরির বউ কাজলও জানতে পারল না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এমন সময় ঘটে গেল এক কাণ্ড। নরহরি নানা দেশ বিদেশে ঘুরে প্রায় 1 বছর পরে বেশ কিছু টাকা রোজগার করে দেশে ফিরল। তাকে দেখে রাকহরির ভূত বললে, তুমি কে হে বাপু? অবিকল আমার মতো রূপ ধারণ করে আমার বাড়িতে হানা দিয়েছ। এক্ষুনি বিদায়ী হও, না হলে খুব খারাপ হবে। নরহরি অবিকল তার মতো দেখতে লোকটাকে দেখে তো অবাক। এ কি করে সম্ভব হয়? একে তার মা আর বউ ঘরে ঠাঁই দিল কি করে? সবচেয়ে আশ্চর্যের কথা, আমি তাকে জিজ্ঞেস করার আগেই সে উল্টে আমাকে জিজ্ঞেস করছে, কে তুমি? তাদের দুজনের তর্কাতর্কি হচ্ছে। এমন সময় নরহরির মা আর বউ এলো সেখানে। তারাও নরহরিকে চিনতে পারল না। তারা রাকহরির ভূতকেই নিজের লোক বলে ভেবে নিল। রাকহরিও তাদের নিজের লোক, নরহরি কেউ নয়। ব্যাপার দেখে নরহরি অবাক হয়ে গেল। সে বেচারা চোখের জল ফেলতে ফেলতে চলে গেল নিজের বাড়ি থেকে। তারপর সে জমিদারের কাছারিতে গিয়ে সব কথা জমিদারকে জানালো। কয়েকদিন পর জমিদার নরহরি আর রাকহরির ভূতকে কাছারিতে ডেকে পাঠালেন। তাদের দেখে জমিদার বাবু তো অবাক। এ যে হুবহু একই রকম দেখতে। দুজনের চেহারা কে আসল আর কে নকল চেনার উপায় নেই। জমিদার বাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, তোমরা এখন যাও, আমি ভেবে দেখি, তারপর দেখি কি করা যায়। রাকহরির ভূত দিব্যি বুক ফুলিয়ে বাড়িতে ফিরে এলো। আর নরহরি কাঁদতে কাঁদতে একটা মাঠের মাঝখানে গিয়ে একটা গাছের তলায় বসে চোখের জল ফেলতে লাগলো। হঠাৎ তার নজর পড়ল খোলা মাঠে কতকগুলো ছেলে ভেড়া চড়াচ্ছে। সেই ছেলেগুলোর মধ্যে কেউ সেজেছে রাজা, কেউ মন্ত্রী, কেউ সেনাপতি, কেউ কোটাল, আর কতকগুলো ছেলে বিচারের জন্য দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় নরহরি চোখের জল মুছতে মুছতে সেই মাঠের পথ দিয়ে যাচ্ছিল।
যে রাজা সেজেছিল সে বললে, ওই বামুন ঠাকুর কেন কাঁদতে কাঁদতে যাচ্ছে, ওকে এখানে নিয়ে এসো। তক্ষুনি কয়েকটা ছেলে গিয়ে ডেকে নিয়ে এলো নরহরিকে। সেই মেষ পালক ছেলেদের মধ্যে একজন যে রাজা সেজেছিল তাকে দেখিয়ে বললে, ইনি আমাদের রাজা, আপনার কি হয়েছে, কেন কাঁদছেন, সব একে বলুন। নরহরি ভাবলে, এরা সব অশিক্ষিত মেষপালক, ভেড়া চড়িয়ে খায়, এরা আমার কি সমস্যার সমাধান করবে? তবু এরা বলছে যখন দেখাই যাক। এই ভেবে নরহরি একে একে সব কথা বললে সেই মেষপালক বালক রাজার কাছে। মেষপালক রাজা সব কথা শুনে অনেক দিনের পুরনো একটা ঝাগড়া বটগাছের তলায় চলল। সেখানে একটা উঁচু মতো ঢিপি ছিল। মেষপালক রাজা সেখানে গিয়ে বসল। মেষপালক রাজা কয়েকটা ছেলেকে পাঠিয়ে রাখহরির ভূতকে সেখানে ডেকে নিয়ে এলো। লোক মুখে এই কথা জমিদারের কানেও গেল। জমিদার ছিলেন জ্ঞানী শিক্ষিত মানুষ। তিনি কথাটা শুনে হেসে উড়িয়েও দিতে পারলেন না। তিনি তার কাছারির দলবল নিয়ে সেখানে এলেন এই অদ্ভুত বিচার দেখতে। মেষপালক রাজা দুজনের চেহারা একরকম দেখে প্রথমে ভাবল এরা যমজ ভাই। তারপরে জোরে একটা বাতাস বয়ে গেল। সেই বাতাসে বটগাছটা জোরে দুলে উঠল। মেষপালক রাজার কানে কানে কে যেন বলে দিল, এদের মধ্যে একজন আসল আর অন্যজন হলো ভূত। ব্যাস, সঙ্গে সঙ্গে মেষপালক রাজা কয়েকটা ছেলেকে বললে, তোরা কুমোরপাড়া থেকে একটা মাটির হাঁড়ি নিয়ে আয়। রাজার হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে কয়েকটা ছেলে দৌড়ে গেল কুমোরপাড়ায়। তারপর সেখান থেকে একটা ছোট্ট মাটির হাঁড়ি এনে রাজার কাছে রাখল। মেষপালক রাজা সেই হাঁড়িটা নিয়ে প্রথমে নরহরিকে বললে, ঠাকুরমশাই, তুমি এই হাঁড়িটার ভেতরে ঢুকে পড়ো। যদি তুমি এর মধ্যে ঢুকতে পারো তাহলে জানবো তুমি আসল। নরহরি কাঁদতে কাঁদতে বললে, অসম্ভব, এই ছোট্ট হাঁড়িটার মধ্যে আমার দেহটা ঢুকবে কি করে? ও কাজ আমার দ্বারা হবে না। তাতে আমার ভাগ্যে যা আছে তাই হোক। এবার মেষপালক রাজা রাখহরির ভূতকে বললে, এবার আপনি এই হাঁড়ির মধ্যে ঢুকে পড়ুন, তাহলেই জানব আপনি আসল। এই কথা শুনে রাখহরির ভূত বললে, এই কথা, এ তো সামান্য ব্যাপার, আমি এক্ষুনি হাঁড়িতে ঢুকে পড়ছি। এই বলে রাখহরির ভূত সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল সেই হাঁড়ির ভেতর। আর যাই কোথা, মেষপালক রাজা সরা আর মাটি দিয়ে হাঁড়ির মুখ ভালো করে বন্ধ করে দিল। সেখানে উপস্থিত জমিদার বাবুকে বললে, জমিদার বাবু, এই নরহরি ঠাকুরই হলো আসল, আর হাঁড়ির মধ্যে যে ঢুকেছে সে হলো একটা ভূত। বিচার দেখে জমিদার বাবু অবাক হলেন। তিনি মেষপালক রাজাকে জিজ্ঞেস করলেন, তুমি এই আশ্চর্য বিচার ক্ষমতা কার কাছ থেকে পেয়েছো? মেষপালক রাজা ছেলেটি হাত জোড়ো করে বললে, জমিদার বাবু, তা আমি বলতে পারবো না, তবে এই গাছতলায় এই উঁচু ঢিপিটার ওপর বসলেই কে যেন সব আমার কানে কানে বলে দেয়। এই কথা শুনে জমিদার ঢিপিটার মাটি খুঁড়ে দেখার জন্য আদেশ দিলেন। সঙ্গে সঙ্গে গাছের কোটর থেকে কে যেন গম্ভীর কণ্ঠে বললে, খবরদার, ও কাজ করো না, এখানে আমার বহুদিনের বাস, এখানকার মাটিতে আঘাত করলে আমার বুকে বাজবে, সারা দেশের সর্বনাশ হবে, যে যার ঘরে ফিরে যাও, বরং এই জায়গাটা ইট দিয়ে বাঁধিয়ে দিও। এই আদেশ শুনে জমিদার
ভক্তিভাবে সেই ঢিপিটাকে প্রণাম করে দলবল নিয়ে ফিরে এলেন কাছারিতে। তারপর সেই মাটির হাঁড়িটাকে জলে ভাসিয়ে দিয়ে নরহরি ফিরে এলো তার বাড়িতে। বামুন ভূতের কারসাজি শেষ হলো। এখানে আমার গল্প শেষ করলাম।